আসসালামু আলাইকুম। মানাসলু সার্কিট ট্র্যাকের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা শেয়ার করব মানাসলু সার্কিট কমপ্লিট করার ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা, যেখানে আমরা টানা 16 ঘন্টা ট্রেকিং করেছি রাত 3টা থেকে। ভয়ঙ্কর স্নোফল, মারাত্মক উইন্ডিতে পড়ে আমরা গাইডকেও হারিয়ে ফেলেছি। মানাসলু পৃথিবীর 8ম উচ্চতম পর্বত, যার চূড়ায় কিছুদিন আগেই আমাদের দেশের কৃতি সন্তান বাবর আলী ভাই, তমাল ভাই এবং তানভীর ভাই সফলভাবে সামিট করেছেন। যারা যারা আমাদের মানাসলু সার্কিট ট্র্যাকের প্রথম ভিডিও মিস করেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ ফার্স্ট এপিসোডে আমরা ঢাকা থেকে কাঠমান্ডু কীভাবে এসেছি এবং কাঠমান্ডু থেকে আমরা কীভাবে সামদো পর্যন্ত এসেছি তার সমস্ত ইনফরমেশন শেয়ার করেছি। আজকের ভিডিওতে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব, লাইক মানাসলু সার্কিট ট্র্যাকের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন, আপনারা কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কোন এজেন্সির মাধ্যমে যাবেন, ট্রাভেল গিয়ার কোথা থেকে কালেক্ট করবেন, এই সমস্ত ইনফরমেশন। লিটল তিব্বত সামদোর এই দিনের সকালটা ছিল যেন একটা রাত। ঘুম থেকে উঠে আমরা আর আগের দিনের মতো মাউন্টেনের সৌন্দর্য দেখতে পাই না। চারিদিকে ছিল প্রচণ্ড মেঘ, বৃষ্টি আর অন্ধকার। আমরা খানিকটা কনফিউজড ছিলাম যে আজকে বের হব কিনা। দেন আমরা আমাদের গাইডের সাথে কথা বলি, বাট গাইড আমাদেরকে জানান আজকের ওয়েদার এমনই থাকবে আর এই ওয়েদারেই আমাদের ট্রেকিং করতে হবে, কারণ এই সিজনের আমরাই লাস্ট ব্যাচ। আমরা যদি লেট করি লার্কাপাসের ওয়েদার আরও খারাপ হয়ে যাবে এবং ধর্মশালার একমাত্র লজ বন্ধ হয়ে যাবে এবং আমরা লার্কাপাস কমপ্লিট করতে পারবো না। দেন তিব্বতিয়ান ব্রেড দিয়ে নাস্তা করে অপেক্ষা করছি ওয়েদার ভালো হওয়ার জন্য, বাট ওয়েদার ভালো হওয়ার কোনো মুডই নাই। তাই তো পঞ্চপুরে পেঙ্গুইন সেজে ট্রেকিং শুরু। আজকে আমাদের একটু আর্লি পৌঁছাতে হবে ধর্মশালায়, কারণ আগামীকাল আমাদের ভোর 3টায় ট্রেকিং শুরু করতে হবে। আমাদের আগে যে রেস্ট নিতে হবে আজকে। এইরকম একটা ডেতে শুরুতেই আমরা ব্যাড বাস ফেস করি। রাতুল ভাইয়ের ট্রেকিং শু ছিঁড়ে যায়। দেন আমাদের গাইড কিছু তিব্বতিয়ান শু এনে দিলেন, বাট সেগুলো রাতুল ভাইয়ের পায়ে ঠিকভাবে সেট হচ্ছিল না। দেন এই জুতাটাকেই কোনোভাবে রিপেয়ার করে আবার ট্রেক শুরু। রাতুল ভাই এই জুতাটা 3 বছর আগে বাংলাদেশের ডেকাথলন থেকে নিয়েছিলেন। এটা দিয়ে ভাইয়া 3টা ট্র্যাক কমপ্লিট করেছেন। ডেকাথলন বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশে ভালো ট্রেকিং শু পাওয়া যাচ্ছিল না। এটার সমাধান নিয়ে বর্তমানে টাইম ট্রাভেলার কাজ করছে। আজকের ওয়েদারটা মোটেও আগের দিনগুলোর মতো না। ওয়েদারটা প্রচুর ডিভাস্টিং অ্যান্ড ডেঞ্জারাস। আর মুখ থেকে ব্যান্ডেনাটাও সরানো যাচ্ছিল না, কারণ ব্যান্ডেনা সরালেই মুখে বাতাস ঢুকে মাইল্ড হাইপোথার্মিয়া হয়ে যাবে। থেকে ধর্মশালা যাওয়ার রাস্তাটা খুবই কঠিন আর ওয়েদারটা আরো খারাপ হচ্ছে। সবাই বসে আছে, ভয়ঙ্কর ঠান্ডা বাতাস, বৃষ্টি চারদিকে। এক পর্যায়ে আমরা হাঁটতে পারছিলাম না, আমরা কিছুক্ষণ বসে ব্রেক নিই। বাট আমাদের গাইড আমাদের বারবার ওয়ার্ন করছিলেন এখানে বেশিক্ষণ বসা যাবে না, কারণ বেশিক্ষণ বসলে ঠান্ডা ধরে যাবে। এরকম হাই এলিভেশনে ঠান্ডা ধরে ফেললে মৃত্যু কনফার্ম। তাই তো আমরা 2 থেকে 3 মিনিটের বেশি কোথাওই ব্রেক নিতে পারছিলাম না, এবং আমরা যাতে ব্রেক নিতে না পারি তার জন্য আমাদের গাইড এবং পোর্টার আমাদের থেকে অনেক আগে আগে চলে যাচ্ছিলেন। ওয়েদার খারাপের জন্য আইফোন দিয়ে শ্যুট করতে পারছিলাম না। ব্যাগে হাত দিয়ে গোপ্রো বের করতে যেয়ে দেখি গোপ্রো নাই। লাস্ট মোমেন্টে সামদোতে তাড়াহুড়া করতে যেয়ে সামদোতে ফেলে আসছে নাকি এই উইন্ডিতেই পড়ে গিয়েছে মনে নেই।
একে তো ওয়েদার খারাপ, তার মধ্যে ক্যামেরাটা গেল হারিয়ে, মন ভীষণ খারাপ। বাট মাউন্টেনে মন খারাপ করলে হয় না, তাই তো টিমের সবাই মিলে নিজেদেরকে আবার চেয়ার আপ করে ট্রেকিং শুরু। অক্সিজেন নষ্ট করা যাবে না, অক্সিজেন নষ্ট না করে নাচ। আজকে ট্রেক করতে আমাদের বেশ কষ্ট হচ্ছে, কারণ অলরেডি আমরা অনেক এলিভেশনে আছি, যার জন্য প্রত্যেকটা স্টেপ ফেলতে প্রয়োজন ছিল প্রচুর স্ট্রেংথ এবং পেশেন্সের। কিছুক্ষণ পর পর সূর্যের আলো আসলে মাউন্ট মানাসলু তার ঘুমটা সরিয়ে আমাদের সামনে দেখা দেয়। কিছুক্ষণ দাঁড়িয়ে মাউন্ট মানাসলুকে দেখি, আবার সে লুকিয়ে যায় মেঘের কোলে। আমরা আবার ট্রেক শুরু করি। এই লং ট্রেকিং ওয়েতে নেই কোনো লজ অ্যান্ড ওয়াশরুম। সামদোটো ধর্মশালার মাঝখানে আছে একটা রেস্টরুম, যেখানে আমরা বসে কিছুক্ষণ রেস্ট নিই এবং রেড বুল খেয়ে নিই। আজকে ট্রেকিং ওয়েতে কিছুক্ষণ পরপর আমরা একটা পিলার দেখছি, যেখানে কিন্তু ইলেভেশন এবং ট্রেকিং রুট ইন্ডিকেট করা আছে। আমাদের গাইড আমাদেরকে জানালেন এই পিলারগুলো মাঝে মাঝে উইন্টার সিজনে স্নোয়ের নিচে ঢাকা পড়ে যায়, এত বেশি স্নো হয়, যার জন্য কিছু মানুষ কিন্তু ট্রেকিং রুট হারিয়ে মৃত্যু হয়েছে। প্রায় 2 বছর আগে এই রাস্তায় একজন গাইডেরও মৃত্যু হয়েছে ট্রেকিং রুট হারিয়ে। তখন আমরা বুঝতে পারলাম উইন্টার সিজনে কি পরিমাণের স্নোফল হয়, যার ছোট্ট একটা অংশ আমরা দেখতে পারবো আগামীকাল লার্কা পাসে। দেখাই যাক লার্কা পাস কতটা সুন্দর এবং ডেঞ্জারাস হয়। আট থেকে 9 ঘন্টা ট্রেক করে আমরা পৌঁছাই ধর্মশালাতে। থাকা, খাওয়া এবং ঘুমের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা ধর্মশালাতেই ফেস করি। আমি ধর্মশালার কথা বলি, ধর্মশালাতে খুব বেশি রিসোর্ট নেই, যেটা আপনি এক্সপেক্ট করবেন না। ইভেন ফিমেলদের জন্য মোটামুটি কষ্টকর, ফিমেলরা আসে এখানে, সোলো আসে। সো এখানে যে রুমগুলো খুবই ছোট রুম, ইভেন রুমের ভিতর অনেক বাতাস ঢুকে, কাইন্ড অফ হার্ডবোর্ড দিয়ে করা। খুব বেশি ভালো খাবার নাই, মানে ফ্যাসিলিটিস নাই বললেই চলে। ওয়াশরুমের ব্যবস্থা খুব একটা ভালো না, প্রচন্ড ঠান্ডা। ধর্মশালার অবস্থা হচ্ছে এটা। ধর্মশালাতে আমরা খিচুড়ি খাই, রান্নার শেফ ছিলেন আমাদের তন্ময় ভাই। সাথে 500 টাকা দিয়ে হাফ লিটার কোক কিনে খাই। ডিনার শেষ করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ পরদিন আমাদের রাত 3টায় উঠে ট্রেক শুরু করতে হবে। এখন আরাউন্ড রাত 3টা, টেম্পারেচার -6। আমরা আমাদের লার্কা পাস ট্রেকিং শুরু করি। গতকালের ঘুমটা ছিল সবচেয়ে উইয়ার্ড। আমরা অনেক বেশি রেস্ট নেওয়ার টাইম পাইনি, বাট উই ক্যান ডু ইট। আমরা পাস করব এই ফুল সার্কিটটা। মাউন্ট মানাসলু চারিদিকে ঘুরে আমরা ব্যাক করব কাঠমান্ডুতে। Here is lots of snow. এত রাতে ট্রেকিং, আলো বলতে শুধু হেডলাইট, চারদিকে অন্ধকার, আর একজন আরেকজনের ফেসও দেখতে পারি না। একবার পা পিছলে গেলেই নিখোঁজ। আবার আছে হোয়াইট লেপার্ডেরও ভয়। আমাদের গাইড মুখ দিয়ে জোরে জোরে সাউন্ড করছিলেন, যাতে করে এই ধরনের কোনো হার্মফুল এনিমেল সামনে না আসে। আমরা মাঝপথে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ট্রেক করার পর একটা ব্রেক নেই এবং কিছুটা আলোর দেখা পাই। তখন আমাদের চারদিক থেকে মাউন্ট মানাসলু ধীরে ধীরে ভিজিবল হয়। আসসালামু আলাইকুম। আমরা আছি মানাসলু সার্কিট ট্র্যাকের একেবারে শেষ মোমেন্টে।
এখন আছি অলমোস্ট 4900 মিটার উপরে, চারদিকে বরফের মাউন্টেন। এখন হচ্ছে বাজছে 4:30 বা 4:45। ফজরের টাইমে মাউন্টেনকে এত বেশি সুন্দর লাগে, তাই তো আমরা সবাই কিছুক্ষণ বসে মাউন্টেনের ভিউ এনজয় করি এবং ছবি তুলে নিই। আমরা কিছুক্ষণ ধরে ছবি তুলি অ্যান্ড আমাদের গাইড বারবার বলছিলেন ফাস্ট ক্রস করতে, কারণ যত বেশি ডে টাইম আসবে মাউন্টেনের ওয়েদার তত বেশি খারাপ হবে। ধীরে ধীরে টেম্পারেচার আরও কমতে থাকে, -7 হয়ে যায়। কারো কারো অক্সিজেন লেভেল 65 হয়ে যায়। আরও বেশি নামলে বড় বিপদ, তাই তো আমরা ট্রেকিং স্পিড বাড়াই। লাইফের ফার্স্ট স্নোফল দেখি, স্নোফল দেখে খুব ভালো লাগে, তাই তো কিছুক্ষণ স্নোফল দিয়ে মজা করি, দেন অ্যাগেন ট্রেকিং শুরু। রাত 3টা থেকে একটানা ট্রেকিং, এখন সময় প্রায় 12টা। এনার্জি লেভেল সবারই প্রায় ডাউন, কারণ আর কত, লাস্ট 8 থেকে 9টা দিন আমরা এত কষ্ট করেছি। এখানে খাবার দাবার ঠিকভাবে পাওয়া যায় না, ঘুমার ঠিক ব্যবস্থা নেই, লাস্ট 2 দিনের ওয়েদার মারাত্মক খারাপ, বডি এবং মাইন্ড কোনোভাবেই যেমন আর আগাতে যাচ্ছে না, কিন্তু লাকা পাস তো পৌঁছাতেই হবে। এই মোমেন্টে আমাদের বিগত দিনগুলোর কথা স্মরণ হচ্ছে, সেই স্মৃতিগুলো স্মরণ করেই যেন এগিয়ে যাচ্ছি। ফাইনালি দুপুর 12:30 আমরা পৌঁছে আমাদের সেই ড্রিম ডেস্টিনেশন লার্কা পাসে। লার্কা পাসে পৌঁছে আমরা খুবই ইমোশনাল হয়ে যাই। আমাদের এই ফুল ট্রেকের সমস্ত কষ্ট যেন এক নিমিষেই মুছে যায়। অ্যান্ড আমরা অনেক বেশি প্রাউড ফিল করি, যেহেতু আমরা প্রফেশনাল ট্রেকার না। এই ট্রেকটা আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স। ইটস নট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন, ইটস অ্যাবাউট দ্য জার্নি। এই ট্রেকে আমরা ফ্রেন্ড, বড় ভাই, ছোট ভাই, আপু, কত সম্পর্কের মানুষই আছি। লাস্ট ফিউ ডেজ আমরা একসাথে অনেক গল্প করেছি, অনেক মজা করেছি। স্পেশালি দোলন আপু আমাদের জন্য এত কেয়ার করে ঢাকা থেকে বিভিন্ন খাবার প্রসেস করে সেগুলো নেপালে এসে রান্না করেছেন। মেহেদি আমাদের ট্রেকে যখন প্রয়োজন হয়েছে সেখানে আমাদের হেল্প করেছেন। রাতুল ভাই ফুল ট্রেকে আমাদেরকে গাইড করেছেন। বাকিরাও যার যার জায়গা থেকে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন এবং যে যার জায়গা থেকে প্রত্যেককে চেয়ার আপ রাখার চেষ্টা করেছেন। অ্যাট লাস্ট এত চ্যালেঞ্জ ফেস করার পরে আমরা যখন এখানে আসতে পেরেছি, উই রিয়েলি ফিল আমরা কিছু একটা অ্যাচিভ করেছি। এই ট্র্যাকটা কমপ্লিট করে হয়তো আমরা ফাইন্যান্সিয়ালি কোনো রেওয়ার্ড পাবো না, বাট যেটা পাবো সেটা আমরা ফাইন্যান্সিয়ালি ভ্যালুয়েশন করতে পারবো না। লার্কা পাসে আমাদের সাথে দেখা হয় 70 বছরের একজন কানাডিয়ান ট্র্যাকারের সাথে। এই মোমেন্টটাকে স্মরণীয় করতে আমরা একটা ছবি তুলে রাখি এবং কিছুক্ষণ গল্প করি। গল্প করতে করতে জানি যে তার জন্য এই ঠান্ডা কোনো প্রবলেমই না, বাট এলিভেশনটা একটু কষ্ট হয়ে গিয়েছে। তখন আমরা মনে মনে ভাবছিলাম যে আমাদের জন্য ঠান্ডাটাও প্রবলেম, এলিভেশনটাও প্রবলেম, কারণ আমরা যেহেতু সমতলের মানুষ এবং উইন্টারেও আমাদের দেশে ঠান্ডা পড়ে অ্যারাউন্ড 10 থেকে 15 ডিগ্রি, যার জন্য এই ট্র্যাকটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে যায় এবং আমাদের বেশ কয়েকজন টিম মেম্বারও অসুস্থ হয়ে যায়। আমরা কিন্তু গত পর্বে দেখিয়েছি রাতুল ভাইয়ের মাইল্ড হাইপোথার্মিয়া হয়েছে এবং দোলনাপুর অক্সিজেন লেভেল ফল করে। আমাদের গাইড আমাদের বারবার বলছিলেন আমাদের ফার্স্ট সার্কিট ক্রস করে নামতে হবে, তাই তো এই মোমেন্টটাকে স্মরণীয় করে রাখতে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে আবার ট্রেকিং শুরু করি একটাই।
নামার সময় একটা জিনিস ভেবে ভালো লাগছিল, এখন আর কোনো আপহিল নেই, সব ডাউনহিল। বাট ডাউনহিলেও খুব সতর্কতার সাথে নামতে হবে, কারণ একটু ভুল হলেই পা পিছলে 500 মিটার নিচে, আর এখান থেকে রেস্কিউ করাও পসিবল না। আর ট্রেকিং ওয়েটা ছিল লাইক এটা কোনো রাস্তাই না, পাথর দিয়ে একটা হাঁটার জায়গা তৈরি করা হয়েছে। কিছুক্ষণ পরেই গাইডের কথা বাস্তবে রূপ নেয়। আমরা একটা বিশাল ঝড়ের মাঝে পড়ে যাই, ট্রেকিং রুটটা একেবারে স্লিপারি হয়ে যায়। এই মোমেন্টটাতে এসে আমরা সবাই একটু ভয় পাই, কারণ আমাদের এনার্জি লেভেল অনেক ডাউন। রাত 3টা থেকে টানা 10 ঘন্টা ট্রেক করে আমরা এখন খুবই দুর্বল, যার মধ্যে এইরকম এক্সট্রিম ওয়েদার, এবং বলা যায় এই ট্রেকের সবচেয়ে ডেঞ্জারাস জায়গা এটাই। এবং আমরা গাইড থেকেও শুনেছি এখানে বিভিন্ন সময়ে মানুষজন রাস্তা হারিয়ে মারাও গিয়েছেন। তখন আমরা রিয়েলাইজ করলাম মাউন্টেন যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর, যাকে বলে ভয়ঙ্কর সুন্দর। এই রাস্তা এমনিতে ডেঞ্জারাস, আর স্নোতে আরও বেশি ডেঞ্জারাস হয়ে যায়। একটা ভুল স্টেপ ডিরেক্ট মৃত্যু। আর এখান থেকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করাও পসিবল না, কারণ এটা তিব্বতিয়ান বর্ডার। আর হেলিকপ্টার এখানে আসতে আসতে আই ডোন্ট থিঙ্ক এখানে কেউ বেঁচে থাকবে। আস্তে আস্তে ঝড় বেড়ে যায় আর আমাদের গ্রুপটা আলাদা হয়ে যায়। হঠাৎ করে আর কোনো ভিজিবিলিটি দেখতে পাচ্ছি না। আমি, মেহেদি, ময়ন আপু আর রাতুল ভাই একটা টিম হয়ে যাই, আর বাকি পোর্টার এবং বাকি পার্সনরা আরেকটা টিম হয়ে যায়। ঝড় এত বেশি ছিল যে আমরা কাউকেই দেখতে পাচ্ছিলাম না। কোনো প্রকার পরামর্শ ছাড়াই আমরা আলাদা হয়ে গেলাম এবং আমরা কিছুটা ভয় পেলাম। আমরা প্ল্যান করলাম যেভাবেই হোক আমাদের সুস্থভাবে নামতে হবে। এই মুহূর্তে আপুর পায়ে ব্যথা শুরু হলো, আপু আর হাঁটতে পারছে না। বাট আমরা সবাই দেখলাম এখানে দাঁড়ানো মানে বড় বিপদ, তাই তো কোনোভাবে না দাঁড়িয়ে কষ্ট হলেও আস্তে আস্তে আমরা নেমে গেছি। ভয়ে ভয়ে যখন নিচের দিকে নামছিলাম তখন স্নোফলে সব রাস্তা এলোমেলো হয়ে গেল। রাতুল ভাইয়ের কাছে অফলাইন ম্যাপ ডাউনলোড করা ছিল, ভাই ম্যাপ দেখে দেখে আগে যেয়ে ডিরেকশন দিচ্ছিলাম। এবং স্নোফল এত বেশি ছিল যে আমাদের আগের যে টিম গিয়েছে কিছুক্ষণ আগে তাদের পায়ের ছাপও নেই। আমি এবং মেহেদি ময়নাপুকে নিয়ে গল্প করতে করতে নামছিলাম এবং মেক শিওর করছিলাম যাতে কেউ প্যানিক না করে। নামতে নামতে আমাদের বাকি টিম মেম্বারদের নিয়েও টেনশন হচ্ছিল, তারা কি ঠিক রাস্তায় যাচ্ছে এবং সুস্থভাবে নামতে পারছে তো। আমরা এখন আছি প্রায় 5000 মিটার উচ্চতায়। খাবার, গরম পানি সবকিছুই প্রায় শেষ। ভেতরে ভেতরে ভয় পেলেও বাইরে শান্ত থাকার চেষ্টা করছিলাম যাতে অন্যরা ভয় না পায়। রাতুল ভাই বললেন আমাদের আজকে 3600 মিটার পর্যন্ত নামতে হবে, প্রায় 1500 মিটারের দীর্ঘ পথ। পাহাড়ের এই দূরত্ব সমতলের তুলনায় অনেক বেশি কঠিন, যার মধ্যে রাত 3টা থেকে আমরা ট্র্যাক শুরু করি। আমি এবং রাতুল ভাই দূরত্বটা বুঝলেও মেহেদি এবং আপুকে বুঝতে দেইনি যাতে তারা ভয় না পায়। শরীর চলছিল না, ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, বাট মাথা ঠান্ডা রাখলাম। কিন্তু গাইড, পোর্টার এবং আমাদের টিমের বাকি 3 জনকে পাচ্ছিলাম না। শুধু দোয়া করছিলাম তারা যাতে ভুল পথে না যায়, কারণ এখানে ভুল পথে গেলে ডিরেক্ট মৃত্যু। এত ভয় নিয়ে 3 থেকে 4 ঘন্টা ট্রেক করে আপুকে নিয়ে এসে দেখি আমাদের গাইড বসে আছে, কারণ তারও প্রচুর মাথা ব্যথা করছিল। পরে দেখলাম আমাদের পোর্টার রামেশ দা এবং সুরজ দা পেদি নেমে ব্যাগ রেখে উঠেছে আমাদের জন্য। পেদি হচ্ছে লারকাপাস থেকে নামার পরে প্রথম লজ। ওরা আগে যে আমাদের জন্য মানুষ বা ঘোড়া ম্যানেজ করে আমাদের নামার জন্য, বাট আমরা কাউকে কষ্ট দিতে চাইনি, আমরা নিজেরাই নামতে চেয়েছি। আর এখানে এসে আমরা আমাদের বাকি টিম মেম্বারদেরও ফিরে পাই। যদিও আমরা ভাবছিলাম পেদিতে নামতে 10 মিনিট লাগবে, কারণ ওপর থেকে পেদি দেখাই যাচ্ছে, বাট গাইড বললেন 1 থেকে 1.5 ঘন্টা লাগবে।
বিষয়টা কোনোভাবেই মানতে পারলাম না। ট্রেকিং শুরু করলাম, বাট আলটিমেটলি আমাদের 1.5 ঘন্টা সময়ই লেগেছে। পাহাড়ের রাস্তা উপর থেকে দেখা গেলেও জিনিসগুলো এত স্মুথ না, যার জন্য নামতে একটু কষ্টই হয় এবং টাইম বেশি লাগে। আমরা পেজিতে নামলাম 5:30-এ। পেজিতে নেমে আমরা ফিল করলাম আমরা বেঁচে ফিরেছি। একটা ভুল স্টেপ, জীবন শেষ। আলহামদুলিল্লাহ আমরা কোনো ভুল স্টেপ নেই এবং এই পুরো জার্নিটা আমরা খুবই এনজয় করেছি। আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই এবং আমাদের ফিল হচ্ছে মেরে ফেললেও আর একটা স্টেপ দেওয়াও পসিবল না। এখানে লাঞ্চ হিসাবে আমরা খেয়ে নেই সিদ্ধ আলু এবং সিদ্ধ ডিম। আমাদের প্ল্যান ছিল এখানেই থেকে যাওয়ার, বাট পেদির একমাত্র লজ বন্ধ হয়ে যাবে, যার জন্য এখানে থাকা পসিবল না। ফাইনালি সন্ধ্যা 6টায় আমরা আমাদের পরের ডেস্টিনেশন বিমথাংয়ের উদ্দেশ্যে বের হলাম। প্ল্যান ওয়াইজ আমরা বিমথাংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। এই ট্র্যাকটা মোটামুটি পুরোটাই রাত্রে হয়েছে, যার জন্য আমরা খুব একটা শ্যুট করতে পারিনি। বিমথাং পৌঁছাতে আমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। বিমথাং পৌঁছে আমরা সবাই এতটাই টায়ার্ড হয়ে যাই যে আমরা ডিনারটা পর্যন্ত করিনি, 1 প্যাকেট বিস্কিট খেয়ে ঘুমিয়ে পড়েছি। বিমথাংয়ের সকালটা ছিল অনেক বেশি সুন্দর। আমাদের সবার মুখে ছিল বিজয়ের হাসি। বিমথাং থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিই বেশি শহরের দিকে। চারদিকে সুন্দর মাউন্টেন এবং পায়ের নিচে সুন্দর ফ্লাওয়ার। এই ভিউ দেখতে দেখতেই বিদায় দিচ্ছি বিমথাংকে। আস্তে আস্তে বড় বড় মাউন্টেনকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি বেশি শহরের দিকে। আসার পথে আমরা অন্নপূর্ণা কনজারভেশন এরিয়াও পার করি। এখানে কিছু প্লেস ছিল অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের ব্যাম্বো এরিয়ার মতো। মাঝপথে আমাদের সাথে কিছু সাইক্লিস্ট ভাইদের সাথে দেখা হয়, যারা কিনা সাইকেল দিয়ে মানাফলো সার্কিট কমপ্লিট করেছেন। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। That's great. But you were doing great. We can't even imagine. We came in one piece, that's all. That's not true, you know. We came in one piece. It was so windy. We came with the step from the Any snowfall today? Oh yeah, a lot. A lot. Okay. Same. After the Raka Pass, we faced horrible weather conditions. No ideas. Okay, had a good day. Thank you. দেন কিছুক্ষণ ট্র্যাক করে একটা লজ পাই, যেখানে একটা ব্রেক দিয়ে লাঞ্চ করে নিই। লাঞ্চ করতে করতে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করি। মানাসলো সার্কিটের এই ট্রেকিং গিয়ারগুলো আমরা কোথা থেকে কালেক্ট করেছি। আমি শিওর আপনারা এখন চিন্তা করছেন বাংলাদেশে এই রকম ট্র্যাকের ফুল সেট লাইক ট্রেকিং শু, মাইনাস জ্যাকেট, ট্রেকিং পোল, ট্রেকিংয়ের যাবতীয় সকল কিছু এক জায়গায় পাওয়া কঠিন। তাহলে নেবেন কোথা থেকে? নেপাল থেকে? না, এত হাই প্রাইসে আপনার ট্র্যাক কস্ট ডাবল হয়ে যাবে। আমরা কোথা থেকে নিয়েছি? আমাদের এবারে ট্র্যাকের ফুল সেট আমরা নিয়েছি টাইম ট্রাভেলার থেকে। সব গুছানো, সব বাজেটের মধ্যে বেস্ট প্রোডাক্ট দিয়েছে। আমরা ফুল ট্র্যাকে টাইম ট্রাভেলার প্রোডাক্ট ইউজ করে এটা মেক শিওর হয়েছি টাইম ট্রাভেলারের কোয়ালিটি বেস্ট, লাইক মাইনাস জ্যাকেট, ট্রেকিং শু, সব কিছুই আমাদের বেস্ট সাপোর্ট দিয়েছে। টাইম ট্রাভেলারের আউটলেট অ্যাড্রেস এবং ফেসবুক পেজ ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে টাইম ট্রাভেলারের এই গ্রুপটাতেও অ্যাড হতে পারেন, যেখানে আপনারা ট্র্যাকের যাবতীয় ইনফরমেশনও পেয়ে যাবেন। দেন লাঞ্চ শেষ করে আমরা আবার ট্র্যাক শুরু করি বেশি শহরের উদ্দেশ্যে। ট্র্যাক করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা বেশি শহর পৌঁছাতে পারি না, সুরখিতেই থেকে যাই। সুরখিতে আমরা অনেক বেশি অশরীরী ফিল করি সবাই। লসটা অনেক বেশি ভয়ানক।
মানাসলু এরিয়ার প্রত্যেকটা লজে আমরা একটা বিষয় লক্ষ্য করি, লজের বাইরে এই জিনিসগুলো থেকে সেফ থাকার জন্য ইয়াকের মাথা অথবা কোনো একটা জিনিস সেট করা, বাট এই লজটাতে নাই। যাই হোক, ভয় ভয়ে রাত কাটলো। সুরখিতে সকালে উঠে ব্রেকফাস্ট করে নিই। এখানেই আমরা আমাদের গাইড এবং পোর্টারের সাথে আনুষ্ঠানিক বিদায় জানাই, কারণ আজকে এখান থেকে বেশি শহর যেতে 2 থেকে 3 ঘন্টা লাগবে। বেশি শহর থেকে আমরা জিপে করে কাঠমান্ডু যাব। এই 3 জন মানুষকে আমরা হয়তোবা লাইফে কোনোদিনই ভুলব না। নেপাল যেমন সুন্দর, এই মানুষগুলো নেপালের মতো সুন্দর এবং মাউন্টেনের মতোই উদার এবং ধৈর্যশীল। এই ট্র্যাকে আমাদের এত বেশি কেয়ার করেছেন যেটা আপনি কখনোই টাকা দিয়ে কিনতে পারবেন না। প্রতিদিন ট্র্যাক শেষ করে অলমোস্ট 30 থেকে 1 ঘন্টা আগে লজে যেয়ে ব্যাগ রেখে আবার 1 ঘন্টার রাস্তা ব্যাকে এসেছেন আমাদের রিসিভ করতে। অনেক যত্ন করে খাবার অর্ডার করেছেন এবং মেকশিওর করেছেন আমরা সবাই ঠিকমতো খেয়েছি কিনা। আমরা অ্যারাউন্ড 10 কেজি ক্যারি করেছি, আর আমাদের সকল জিনিস ওনারা কষ্ট করে ক্যারি করেছেন এই ফুল ট্র্যাকে। মাঝপথে আমরা অনেক কিছুই কিনেছি, বাট তারা কখনোই বলেন নাই যে বেশি ওয়েট নিতে পারবে না। এত বেশি আপন হয়ে গেছে এই মানুষগুলা, আমরা হয়তো তাদেরকে কখনোই ভুলব না। থ্যাংক ইউ রমেশ দা, সুরাজ দা এবং গাইড ধান দাদা। আজকে ট্রেকিং রুটে একটা দারুণ জিনিস চোখে পড়ে। কিছু মানুষ ম্যাড হানি কালেক্ট করছে, নিজেদের চোখে সামনাসামনি দেখে খুবই ভালো লাগলো। দেন 2.5 ঘন্টার মতো ট্র্যাক করে আমরা পৌঁছাই বেশি শহর। বেশি শহরে এসে আমরা আমাদের বেশিরভাগ গিয়ারই আমাদের গাইড এবং পোর্টারকে গিফট করি, কারণ এখান থেকেই আমাদের ট্রেকিং শেষ। এখানে আগে থেকে আমাদের জন্য জিপ ওয়েট করছিল। জিপে করে আমরা রওনা দিই কাঠমান্ডুর দিকে। গাড়িতে বসে আমরা ফুল ট্র্যাক নিয়ে গল্প করছিলাম এবং এখানেই আমরা সুরখির ভূতের গল্প শেয়ার করছিলাম একজন আরেকজনের সাথে, এবং গাইড আমাদের জানালেন সুরখিতে এই ধরনের ঘটনা আগেও হয়েছে। সবাই জিপে বসে বসে মাউন্টেনের ভিউ এনজয় করছিলাম, আর আমরা খুবই ইমোশনাল হয়ে গেছিলাম কারণ আমাদের ট্র্যাকটা এখানেই শেষ। এই পর্যায়ে শেয়ার করছি আমরা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা। আমরা ভিডিও শুরুতেই বলেছিলাম আমরা আজকের ভিডিওতে মানাসলু সার্কিট ট্র্যাকের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন, খরচ, কী পারমিশন লাগবে, কোন কোন এজেন্সির মাধ্যমে আপনারা যেতে পারবেন এবং কে কী গিয়ার নেবেন সেই সমস্ত ইনফরমেশন শেয়ার করব। মানাসলু সার্কিট ট্র্যাকের জন্য আপনার টোটাল 3টা পারমিশন লাগবে। মানাসলু পারমিট, যার জন্য খরচ হবে $75, লোকাল কমিউনিটি ডেভেলপমেন্ট ফি $10, ACA অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া পারমিশন $20। এই 3টা পারমিশন আপনি এজেন্সির মাধ্যমে নিলে অ্যাডিশনাল $25 চার্জ করবে। টোটাল খরচ হবে অ্যারাউন্ড $130। সবশেষে বলছি গাইডের বিষয়টা। আপনারা সবাই জানেন মানাসলু সার্কিট এরিয়াতে এবিসি সার্কিট বা ইবিসির মতো গাইড ছাড়া যেতে পারবেন না। আপনি সোলো হন কিংবা গ্রুপ, আপনাকে মাস্ট ট্রাভেল এজেন্সির হেল্প নিতে হবে, কারণ মানাসলু কনজারভেশন এরিয়া উইদাউট গাইড পারমিশন নাই। তাই বাংলাদেশ বা যে কোনো দেশ থেকে মানাসলু সার্কিট, এবিসি সার্কিট বা ইবিসি যে কোনো ট্র্যাকে আমাদের রয়েছে বাংলাদেশ অ্যান্ড নেপালের অনেক ট্রাস্টেড ট্রাভেল পার্টনার। তাই ট্রেকিংয়ের জন্য কন্ট্যাক্ট করুন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে। দেখতে দেখতে মানাসলু সার্কিট ট্র্যাকের গল্পটা এখানেই শেষ। নারীর টানে সবাই বার ফিরছি। লাস্ট কয়েকটা দিনের ট্র্যাকের এক্সপিরিয়েন্স আমাদের স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন। কতগুলো মোমেন্টই আমরা একসাথে পার করেছি, কত ভিউ আমরা দেখেছি, কত চ্যালেঞ্জ আমরা ফেস করেছি, কত নতুন নতুন মানুষের সাথে পরিচিত হয়েছি, নতুন নতুন খাবার, নতুন নতুন কালচার, অনেক কিছুই দেখার সুযোগ হয়েছে। কর্মব্যস্ত জীবনে সবাই হয়তোবা ব্যস্ত হয়ে যাবে, কিন্তু আমাদের এই মোমেন্টগুলো সারা জীবনে সতেজ থাকবে। যখন এই টিম আড্ডা একত্রিত হবে, এই মোমেন্টগুলো নিয়ে কথা হবে, মনে হবে এই তো সেদিন দিয়েছিলাম ট্র্যাকটা। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে ততক্ষণ আমাদের সাথেই থাকুন।